আমি মহেশ্বরবাবু বলছি। আজকে আমি ক্লাস 12-এর ছাত্রদের থার্ড চ্যাপ্টার থেকে আলোচনা শুরু করব। আমরা পুজোর আগে থার্ড চ্যাপ্টারের যে টপিকটা আলোচনা করেছি সেটা হচ্ছে ব্রিটিশ শাসনকালের বিভিন্ন চার্টার অ্যাক্টগুলো আলোচনা করেছি। তা আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন ছিল সে সম্পর্কে আলোচনা করব। তা তোমরা সবাই বই খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও, প্রয়োজনে পয়েন্টটা নোট করে নেবে। তাহলে আজকের আমাদের টপিকটা হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা। তা কোম্পানির আমলে ভূমি রাজস্ব ব্যবস্থা, এটা 8 নম্বরের প্রশ্ন আসতে পারে। সেইভাবেই তোমরা নোট তৈরি করবে। আমি যে পয়েন্টগুলো আলোচনা করছি পয়েন্টগুলো একটু নোট করে নেবে। তা এই 8 নম্বর প্রশ্নের আলোচনার শুরুতেই তোমাদের ছোট্ট একটা ইন্ট্রোডাকশন ভূমিকা দিতে হবে। সেই ভূমিকাটা আমি বলছি, একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। মুঘল আমলে বাংলা, বিহার, উড়িষ্যা নিয়ে বাংলার সুবা বা প্রদেশ গঠিত ছিল। এই বাংলা প্রদেশেই কোম্পানির প্রথম রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে। তা এই ভূমি রাজস্ব ছিল আয়ের প্রধান উৎস। এখানেই প্রথমে এই ভূমি রাজস্ব ব্যবস্থা তারা চালু করছে। এই ভূমি রাজস্ব হচ্ছে আয়ের প্রধান উৎস, তাই কোম্পানি রাজস্ব ব্যবস্থা গড়ে তুলতে সচেষ্ট হয়। ডক্টর রজনীপাল দত্ত মনে করেন এদেশের ভূমি রাজস্ব থেকেই আধুনিক ইংল্যান্ড অনেকভাবে সমৃদ্ধ হয়েছে। তা ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের মূল উদ্যোক্তা কারা ছিলেন এটা আমাদের একটু জানতে হবে। না, 1772 খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর নিযুক্ত হন। তিনি 1785 খ্রিস্টাব্দ পর্যন্ত এই পদে বহাল ছিলেন। 76-এর মন্বন্তরের ফলে, অর্থাৎ 1176 সাল বাংলা, ইংরেজি 1770 খ্রিস্টাব্দ, এই 76-এর মন্বন্তরের ফলে তখন আর্থিক ব্যবস্থা বিপর্যস্ত। এই পরিস্থিতিতে ওয়ারেন হেস্টিংস বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন। কি কি ব্যবস্থা গ্রহণ করেন? না, তিনি প্রথমে নায়েব সুবা রেজা খাঁ ও সীতাব রায়কে পদচ্যুত করে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান করলেন এবং বোর্ড অফ রেভিনিউ গঠন করে তার উপর ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তনের দায়িত্ব অর্পণ করে। পরবর্তীকালে তার ব্যবস্থায় নানা ত্রুটি ধরা পড়লে লর্ড কর্নওয়ালিস 1790 খ্রিস্টাব্দে বাংলার গভর্নর জেনারেল হয়ে এসে নতুন ভূমি ব্যবস্থা বা বন্দোবস্ত তিনি চালু করলেন। তা ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়ে প্রচলন করেন প্রথমে পাঁচশালা বন্দোবস্ত, যা 1772 থেকে 1777 খ্রিস্টাব্দ পর্যন্ত বলবৎ ছিল। প্রথমে পাঁচশালা বন্দোবস্ত চালু করেছে। এর পরবর্তীকালে একশালা বন্দোবস্ত 1777 থেকে 1789 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1789 থেকে 90 খ্রিস্টাব্দে 10 শালা বন্দোবস্ত এবং সর্বোপরি কর্নওয়ালিসের সময় 1793 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় এই বাংলা প্রদেশে বা সুবা বাংলায়। এছাড়া উত্তর ভারতে মহলওয়ারি ও দক্ষিণ ভারতে রায়তওয়ারি ব্যবস্থা প্রবর্তিত হলে সমগ্র ভারতের ভূমি রাজস্ব থেকে আর্থিকভাবে সমৃদ্ধ হতে থাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ইংল্যান্ডের শিল্প বাণিজ্য। তা যে সমস্ত ভূমি রাজস্ব ব্যবস্থাগুলি চালু ছিল সেগুলো আমি পয়েন্ট আকারে আলোচনা করছি, তোমরা পয়েন্টগুলো নোট করতে পারো। প্রথমে আলোচনা করব পাঁচশালা বন্দোবস্ত, তারপরে একশালা বন্দোবস্ত, তারপরে 10 শালা বন্দোবস্ত,
তারপরে চিরস্থায়ী বন্দোবস্ত, তারপরে রায়তওয়ারি ব্যবস্থা, তারপরে মহলবাড়ি ব্যবস্থা এবং সবশেষে ভাইয়াচারী ব্যবস্থা আমরা আলোচনা করব। তা প্রথমে আমরা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে সমস্ত ভূমি রাজস্ব ব্যবস্থা চালু করেছিল, প্রথমেই আমরা আলোচনা করি পাঁচশালা বন্দোবস্ত। তা ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সংস্কার সাধন করেছিলেন। তিনি রাজস্ব আদায়ের জন্য গভর্নর ও তার কাউন্সিলের 4 জন সদস্যকে নিয়ে 1772 খ্রিস্টাব্দে একটি ভ্রাম্যমাণ কমিটি গঠিত হয়, কমিটি অফ সার্কিট। এই কমিটি জেলায় জেলায় ঘুরে ইজারাদারদের নিলামে জমি বন্দোবস্ত দেয়। যে ইজারাদার কোম্পানিকে সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে রাজি হয় তাকে 5 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়া হয়। স্থির হয় জমিদার সর্বোচ্চ পরিমাণ রাজস্ব দিতে ব্যর্থ হলে জমিদারি হারাবেন। এই ব্যবস্থা ইজারাদারি ব্যবস্থা বা পাঁচশালা বন্দোবস্ত নামে পরিচিত। এটা চালু ছিল 1772 থেকে 1777 খ্রিস্টাব্দ পর্যন্ত। তা হেস্টিংস কি সংস্কার করেছিলেন? না, প্রথম সংস্কার হচ্ছে কালেক্টরদের দায়িত্ব। সুপারভাইজার নামে কর্মচারীরা ইতিপূর্বে কোম্পানির রাজস্ব সংক্রান্ত বিষয় দেখাশোনা করত। হেস্টিংস সুপারভাইজারদের নতুন নামকরণ করেন কালেক্টর। এই কালেক্টররা প্রতিটি জেলায় রাজস্ব আদায়, বিচার ও শাসন পরিচালনার দায়িত্ব পালন করত। আর 2 নম্বর কি রাজস্ব বোর্ড গঠন করেছিলেন। হেস্টিংস যে ভ্রাম্যমাণ কমিটি গঠন করেছিলেন তা অত্যন্ত দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লে তিনি এই কমিটি বাতিল করে 1773 খ্রিস্টাব্দে একটি রাজস্ব বোর্ড বা বোর্ড অফ রেভিনিউ গঠন করেন। 3 নম্বর সংস্কারটা কি আমিনি কমিশন। হেস্টিংস বাংলা, বিহার ও উড়িষ্যাকে 6টি অংশে বিভক্ত করে প্রতিটি অংশে একটি করে প্রাদেশিক কাউন্সিল গঠন করেন। প্রতিটি কাউন্সিলে একজন করে ভারতীয় দেওয়ান নিয়োগ করেন এবং কালেক্টর পদ তুলে দেন। হেস্টিংস রাজস্ব সম্পর্কিত তথ্য সংগ্রহের উদ্দেশ্যে 1776 খ্রিস্টাব্দে আমিনি কমিশন গঠন করেন। আর 4 নম্বর সংস্কার হচ্ছে কালেক্টর প্রথার পুনঃপ্রবর্তন। না, আমিনি কমিশনের সুপারিশ অনুসারে প্রাদেশিক কাউন্সিলগুলির অবসান ঘটিয়ে আবার কালেক্টর পদ চালু হয়। কালেক্টরদের হাতে জেলা প্রশাসনের যাবতীয় দায়িত্ব অর্পণ করা হয়। তা এই সংস্কারে হেস্টিংসের যে এই ভূমি রাজস্ব ব্যবস্থার সংস্কার, এখানে কিছু ত্রুটি লক্ষ্য করা যায়। সেই ত্রুটি বিচ্যুতিগুলো আমরা একটু আলোচনা করে নিই। নাম্বার 1 হচ্ছে ইজারাদারদের উৎপীড়ন। এটা হচ্ছে ত্রুটি। বিভিন্ন অসৎ ইজারাদার নির্ধারিত রাজস্বের চেয়ে বেশি পরিমাণ রাজস্ব আদায়ের জন্য প্রজাদের উপর উৎপীড়ন চালাত। 2 নম্বর নতুন জমিদারদের উত্থান। নিলামের মাধ্যমে জমি ইজারা দেওয়ার ফলে আগেকার বহু জমিদার তাদের জমিদারি হারান। তাদের জায়গায় এক শ্রেণীর নতুন ভূইফোর জমিদার বা ইজারাদারদের উত্থান ঘটে। 3 নম্বর হচ্ছে অনিশ্চিত আয়। এইসব নতুন ইজারাদার বহু ক্ষেত্রে কোম্পানিকে ঠিকমতো রাজস্ব প্রদান করত না, ফলে কোম্পানির আয় অনিশ্চিত হয়ে পড়ে। 4 নম্বর ত্রুটি হচ্ছে কৃষির উন্নয়নে গতিহীনতা। জমিতে স্থায়ীভাবে স্বত্ব না পাওয়ায় ইজারাদাররা জমি ও কৃষকের উন্নতির দিকে বিশেষ নজর দিত না, ফলে কৃষির উন্নতি ব্যাহত হতে থাকে। এটা পাঁচশালা বন্দোবস্ত। এবারে আমরা আলোচনা করি একশালা বন্দোবস্ত। ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত পাঁচশালা বন্দোবস্তের বিভিন্ন ত্রুটি বিচ্যুতিগুলি ধরা পড়লে তিনি 1777 খ্রিস্টাব্দে পাঁচশালা বন্দোবস্ত বাতিল করে নতুন কোনো বন্দোবস্ত প্রবর্তনের কথা ভাবতে থাকেন। এরপর তিনি প্রতি বছর জমি বন্দোবস্ত দেওয়ার প্রথা চালু করেন। পাঁচশালা বন্দোবস্তের পরে 1777 খ্রিস্টাব্দে প্রবর্তিত এই প্রথা একশালা বন্দোবস্ত নামে পরিচিত। এই বন্দোবস্ত
1789 খ্রিস্টাব্দ পর্যন্ত চালু থাকে। 1777 থেকে 1789 খ্রিস্টাব্দ পর্যন্ত এই একসালা বন্দোবস্ত চালু ছিল। এই একসালা বন্দোবস্ত অনুসারে প্রতি বছর পুরনো জমিদারদেরই জমি বন্দোবস্ত দেওয়ার নিয়ম চালু হয়। 2 নম্বর, এই বন্দোবস্ত বিগত 3 বছরের রাজস্বের গড় অনুসারে রাজস্বের পরিমাণ নির্ধারিত হবে ঠিক হয়। আর 3 নম্বর হচ্ছে জমিদার রাজস্ব বাকি রাখলে তার জমিদারির একাংশ বিক্রি করে সরকারি রাজস্ব পরিশোধের নিয়ম চালু করা হলো। তা এই একসালা বন্দোবস্ত ত্রুটিমুক্ত ছিল না। যে ত্রুটিগুলো ধরা পড়ে সেগুলো হচ্ছে, নাম্বার 1, একসালা বন্দোবস্তে রাজস্বের হার অত্যন্ত বেশি ছিল, ফলে কৃষকরা খুবই শোষিত হতো। 2 নম্বর, জমিদারদের মাত্র 1 বছরের জন্য জমি বন্দোবস্ত দেওয়ার ফলে তারা সঠিকভাবে রাজস্ব আদায় করতে পারতেন না। আর 3 নম্বর ত্রুটি হচ্ছে, জমিদাররা নিজেদের আয় বৃদ্ধিতে খুব বেশি নজর দিলেও আইন শৃঙ্খলা রক্ষার কাজে অবহেলা দেখাতেন। এটা গেল একসালা বন্দোবস্ত। এবারে আমরা যাই 10 সালা বন্দোবস্ত। 10 সালা বন্দোবস্তটা কি এবারে আমরা দেখি না। হেস্টিংসে পড়ে লর্ড কর্নওয়ালিস এলেন। কর্নওয়ালিস নিজে ছিলেন ইংল্যান্ডের বড় জমিদার। জন শোর রাজস্ব বিভাগের প্রধান স্যার জন শোরের কিছু অভিমত তাকে আকৃষ্ট করে। তিনি জমিদারদের হাতে জমির মালিকানা দেবার পক্ষপাতী ছিলেন। জমির বন্দোবস্ত বিষয়ে দীর্ঘ আলোচনার পর তিনি 1789 খ্রিস্টাব্দে 10ই ফেব্রুয়ারি বাংলা ও বিহারের এবং 1790 খ্রিস্টাব্দে উড়িষ্যার জমিদারদের সঙ্গে 10 বছরের জন্য জমি বন্দোবস্তের কথা ঘোষণা করেন। এই ব্যবস্থা ইতিহাসে 10 সালা বন্দোবস্ত নামে পরিচিত। 10 সালা বন্দোবস্তের প্রবর্তনের সঙ্গে সঙ্গে কর্নওয়ালিস ঘোষণা করেন যে বিলাতের পরিচালক সভার অনুমোদন পাওয়া গেলে 10 বছর মেয়াদী এই বন্দোবস্ত চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত করা হবে। এরপরে আমরা যাই চিরস্থায়ী বন্দোবস্তটা কি না। বিলাতের পরিচালক সভার অনুমোদন লাভের পর কর্নওয়ালিস 10 সালা বন্দোবস্তকে 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেন। সালটা মাথায় রাখতে হবে, 1793 খ্রিস্টাব্দের 22 মার্চ চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত করেন 10 সালা বন্দোবস্তকে। বাংলা, বিহার ও উড়িষ্যায় এই ব্যবস্থা চালু হলো। পরবর্তীকালে বারাণসী, উত্তর পশ্চিম প্রদেশে ও মাদ্রাজ প্রেসিডেন্সির কোনো কোনো অঞ্চলে এই ব্যবস্থা চালু করা হলো। এই ব্যবস্থা অনুসারে কি স্থির করা হয়েছিল না, এই ব্যবস্থা অনুসারে স্থির হয় যে নাম্বার 1, জমিদার তালুকদাররা বংশানুক্রমিকভাবে ভূমি বা জমি ভোগ দখল করতে পারবেন। 2 নম্বর, জমিদার ইচ্ছামতো জমি দান, বিক্রি বা বন্ধক রাখতে পারবেন। নাম্বার 3, নির্ধারিত ভূমি রাজস্বের শতকরা 90% সরকার ও 10% জমিদার পাবেন। আর 4 নম্বর হচ্ছে, সূর্যাস্ত আইন অনুসারে জমিদাররা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারের প্রাপ্য রাজস্ব পরিশোধ করবে এবং তাতে ব্যর্থ হলে জমিদারকে সমগ্র জমিদারি বা তার অংশ বিক্রি করে রাজস্ব মেটাতে হবে, অন্যথায় জমিদারি বাজেয়াপ্ত হবে। 5 নম্বর শর্তটা কি ছিল না, খরা, বন্যা, মহামারী বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় রাজস্ব মকুব করা হবে না। আর নাম্বার 6 পয়েন্ট হচ্ছে, ভূমি রাজস্বের পরিমাণ 1793 খ্রিস্টাব্দের হারেই বহাল থাকবে। তাই চিরস্থায়ী বন্দোবস্তের উদ্দেশ্যটা কি ছিল, আমরা একটু উদ্দেশ্যটা নিয়ে আলোচনা করি। কোম্পানির কর্মচারী এবং ঐতিহাসিক আলেকজান্ডার ডাও প্রথম 1772 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলেন। এরপর হেনরি পাতুলো, ডেক্রিস, টমাস ল প্রমুখ কর্মচারী চিরস্থায়ী বন্দোবস্তের সপক্ষে যুক্তি দেখায়, কিন্তু তখন তা কার্যকর হয়নি। পরবর্তীকালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রকৃত প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তনের প্রধান উদ্দেশ্যগুলো কি ছিল
নাম্বার 1 হচ্ছে আয়ের নিশ্চয়তা। উদ্দেশ্যের প্রথম পয়েন্ট হচ্ছে আয়ের নিশ্চয়তা। কোম্পানি আশা করেছিল যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ফলে তারা নিয়মিত নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক হারে রাজস্ব পাবে। এর ফলে তাদের আয়ের অনিশ্চয়তা দূর হবে। নাম্বার 2 কি? সমর্থক গোষ্ঠীর উদ্ভব। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের মাধ্যমে ভারতে ইংরেজদের অনুগ্রহপুষ্ট একটি নতুন অভিজাত শ্রেণীর উত্থান ঘটবে, যারা তাদের প্রধান সমর্থক হিসেবে কাজ করবে। 3 নম্বর উদ্দেশ্যটা কি? দেশের সমৃদ্ধি। লর্ড কর্নওয়ালিস আশা করেছিলেন যে জমিদাররা জমিতে স্থায়ী অধিকার পেলে কৃষির উন্নতির জন্য প্রয়োজনীয় অর্থ বিনিয়োগ করবেন। এতে দেশের সমৃদ্ধি বাড়বে এবং তাতে পরোক্ষভাবে কোম্পানিরই লাভ হবে। এই চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল একটু আলোচনা করি। না, বাংলার ইতিহাস চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটা যুগান্তকারী ঘটনা। এই ব্যবস্থা বাংলা, বিহার ও উড়িষ্যার ভূমি ও সমাজ উভয় ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আনে। অবশ্যই এই বন্দোবস্তের প্রকৃত ফলাফল সম্পর্কে ঐতিহাসিক ও অর্থনীতিবিদদের মধ্যে যথেষ্ট বিতর্ক আছে। কেউ কেউ চিরস্থায়ী বন্দোবস্তের সুফলগুলির প্রতি বেশি আলোকপাত করেছেন, আবার কেউ কেউ এর কুফলগুলিকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন। চিরস্থায়ী বন্দোবস্তের সুফল এবং কুফল সম্পর্কে এবারে আমরা আলোচনা করব। সুফলগুলো কি কি? না, ঐতিহাসিক মার্কসম্যানের মতে এটি অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত ছিল একটি দৃঢ়, সাহসিকতাপূর্ণ ও বিচক্ষণ পদক্ষেপ। নাম্বার 1, সুনির্দিষ্ট আয়। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারদের অবস্থার যথেষ্ট উন্নতি হয় এবং সরকারের প্রাপ্য রাজস্বের পরিমাণ নির্দিষ্ট হয়। এর ফলে সরকারের বার্ষিক বাজেটের অনেক সুবিধা হয়। নাম্বার 2 সুবিধাটা কি? উৎখাতের আশঙ্কার অবসান। রাজস্বের পরিমাণ সুনির্দিষ্ট হওয়ায় কৃষকদেরও সুবিধা হয়। তারা ইজারাদারদের শোষণ এবং ঘন ঘন জমি থেকে উৎখাতের আশঙ্কা থেকে মুক্তি পায়। নাম্বার 3, কৃষির উন্নতি। জমির ওপর জমিদারদের সত্ত্ব বা অধিকার সুনিশ্চিত হয়, তারা জমি এবং কৃষির উন্নতিতে যত্নবান হন। নাম্বার 4, অনুগত জমিদার শ্রেণীর উদ্ভব। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সরকারের অনুগত একটি জমিদার শ্রেণীর উদ্ভব ঘটে। তাদের সমর্থনে ভারতের ব্রিটিশ শাসনের ভিত্তি আরও সুদৃঢ় হয়। তা এজন্য স্মিথ মনে করেন যে লর্ড কর্নওয়ালিস ইন্ট্রোডিউসড হিজ পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যান্ড এফেক্টেড এ রেভলিউশন। যে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করে এক বিপ্লব ঘটান। বিশিষ্ট অর্থনীতিবিদ ও জাতীয়তাবাদী ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত বলেন যে Lord Cornwallis's permanent settlement of 1793 is the wisest and the most successful measure which the British nation has ever adopted in India. অর্থাৎ 1793 খ্রিস্টাব্দে প্রবর্তিত লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত ছিল ভারতের ব্রিটিশ জাতির গৃহীত পদক্ষেপগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাজ্ঞ ও সফল পদক্ষেপ। এরপরে আমরা কুফলগুলো আলোচনা করি। কুফলের প্রথমেই আমরা উল্লেখ করতে পারি কৃষকদের উচ্ছেদ। চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারকে জমির স্থায়ী মালিকানা দেওয়া হলেও জমিতে কৃষকের কোনো অধিকার ছিল না। ফলে জমিদার বেশি রাজস্ব পাওয়ার আশায় চাষিকে ঘন ঘন জমি থেকে উৎখাত করত। চাষিরা বা চাষিদের রাজস্ব বাকি পড়লে জমিদার সেই চাষির জিনিসপত্র নিলাম করত। এই জন্য পার্সিভেল স্পিয়ার বলেছেন যে চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা কৃষকরা জমিদারদের ভাড়াটে মজুরে পরিণত হল। কুফল নাম্বার 2 হচ্ছে কি? জমির উন্নতি ব্যাহত। চিরস্থায়ী বন্দোবস্তের দ্বারা জমি ও কৃষির উন্নতি সম্ভব হয়েছিল বলে কেউ কেউ মনে করলেও অনেকে মনে করেন যে এই ব্যবস্থার দ্বারা চাষিরা জমির মালিকানা না পাওয়ায় তারা জমির উন্নতির জন্য বিশেষ চেষ্টা করত না। জমিদাররাও জমির উর্বরতা বৃদ্ধি, কৃষির প্রসার, সেচের প্রসার, পতিত জমি উদ্ধার প্রভৃতির জন্য অর্থ ব্যয় না করে নিজেদের বিলাস বেসনে অর্থ ব্যয় করত। নাম্বার 3 হচ্ছে সরকারের লোকসান। জমিদাররা সরকারকে যে পরিমাণ রাজস্ব প্রদানের প্রতিশ্রুতি দেয় তার চেয়ে অনেক বেশি পরিমাণ রাজস্ব তারা চাষিদের কাছ থেকে আদায় করত। সরকারের রাজস্ব নির্ধারণ সুনির্দিষ্ট হওয়ার ফলে
ভবিষ্যতে রাজস্ব থেকে সরকারের আয় বৃদ্ধির সম্ভাবনা বন্ধ হয়ে যায়। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধি, কৃষি পণ্যের মূল্য বৃদ্ধি, পতিত জমি উদ্ধার প্রভৃতি থেকে জমিদারদের আয় বহুগুণ বাড়লেও এই বাড়তি আয়ের কোনো অংশ সরকার পেত না। এটাও একটা কুফল হিসেবে আমরা উল্লেখ করতে পারি। ৪ নাম্বার হচ্ছে কৃষকদের দুরবস্থা। জমিদাররা কৃষকদের উপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করার ফলে কৃষকরা বা কৃষকদের অবস্থা খুবই করুণ হয়ে ওঠে। ৫ নাম্বার হচ্ছে পুরনো জমিদারদের উচ্ছেদ। এই ব্যবস্থায় সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে না পারায় পুরনো বহু জমিদার তাদের জমিদারি হারান। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হওয়ার প্রথম ২০ বছরের মধ্যে বাংলার প্রায় অর্ধেক প্রাচীন জমিদার পরিবার তাদের জমিদারি থেকে সত্ত্ব হারিয়ে ফেলে। আর ৬ নাম্বার হচ্ছে নতুন জমিদারের উত্থান। পুরনো বহু জমিদার তাদের জমিদারি হারালে শহরে ধনী বণিকরা নিলামে এই জমিদারিগুলি কিনে নেয়। এইসব ভূঁইপোর নতুন জমিদাররা শহরে বসে তাদের নায়েব গোমস্তাদের দিয়ে জমিদারি চালাতে। তাদের গ্রামের কৃষক বা জমির সঙ্গে কোনো সম্পর্ক বা প্রজা কল্যাণ কোনো ইচ্ছা ছিল না। প্রজাদের শোষণ করে প্রচুর অর্থ উপার্জনই ছিল তাদের মূল লক্ষ্য। তা এইভাবে আমরা কুফলগুলোকে উল্লেখ করতে পারি। এবারে আমরা চলে যাই মহলবাড়ি বন্দোবস্তটা কি এবং কোথায় চালু হয়েছিল এই মহলবাড়ি ব্যবস্থাগুলো। না, ব্রিটিশ সরকার 1822 খ্রিস্টাব্দে গাঙ্গেয় উপত্যকা, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও মধ্য ভারতের কিছু গুরুত্বপূর্ণ অঞ্চলে এই মহলবাড়ি ব্যবস্থা নামে ভূমি ব্যবস্থা বা ভূমি বন্দোবস্ত চালু ছিল। এই ব্যবস্থার প্রবর্তনে এলফিনস্টোন গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। উইলিয়াম বেন্টিং এই ব্যবস্থা সমর্থন করেন। রবার্ট বার্ড ও জেমস টমসনের 1833 থেকে 53 খ্রিস্টাব্দের বন্দোবস্তের ব্যবস্থা চূড়ান্ত রূপ নেয়। এর বৈশিষ্ট্যটা কি? না, মহলবাড়ি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ১ নম্বরে জমির ইজারা। মহলবাড়ি ব্যবস্থা ছিল জমিদারি ব্যবস্থার অনুরূপ। এই ব্যবস্থায় কয়েকটি গ্রাম নিয়ে একটি মহল বা তালুক তৈরি হতো এবং 20 থেকে 30 বছরের জন্য জমির বন্দোবস্ত দেওয়া হতো। নাম্বার 2 হচ্ছে ইজারাদার। এটা কি? না, সরকারকে রাজস্ব দেওয়ার শর্তে কোনো একজন ব্যক্তি বা কয়েকজন ব্যক্তিকে যৌথভাবে এই মহলের ইজারা দেওয়া হতো। ইজারা প্রাপক বা গ্রামের প্রধান রাজস্ব আদায় করে সরকার কাছে জমা দিত। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রাজস্বের হার। এই ব্যবস্থায় জমির উৎপাদন অনুসারে রাজস্বের হার নির্ধারিত হতো। সরকার গ্রামের উপর যে রাজস্ব ধার্য করত, গ্রামবাসীদের তা ভাগাভাগি করে গ্রাম প্রধানের হাতে তুলে দিতে হতো। কিছুদিন পর পর রাজস্বের হার পুনর্নির্ধারণ করা হতো। এই ব্যবস্থায় আদায় করা রাজস্বের 80% সরকার এবং 20% ইজারাদারদের প্রাপ্য ছিল। আর 4 নাম্বার হচ্ছে বৈশিষ্ট্য মধ্যস্বত্বভোগীর অনুপস্থিতি। এই ব্যবস্থায় কৃষক ও সরকারের মাঝখানে ইজারাদার বা গ্রাম প্রধান ছাড়া কোনো মধ্যস্বত্বভোগীর অস্তিত্ব ছিল না। এর কুফলগুলো কি কি? না, মহলের ব্যবস্থায় কিছু ত্রুটি ছিল। এই ব্যবস্থায় উৎখাতের বিপদ। এই ব্যবস্থায় সরকার ছিল প্রকৃত জমির মালিক। জমিতে কৃষকের মালিকানা স্বীকৃত না হওয়ায় তারা সর্বদা উৎখাত হওয়ার আতঙ্কে ভুগত। নাম্বার 2, কুফলটা হচ্ছে সরকারি কর্মীদের শোষণ। এই ব্যবস্থায় কৃষকরা জমিদারের পরিবর্তে সরকারের অধীনে আসে এবং প্রত্যক্ষভাবে সরকারি কর্মচারী ও গ্রাম প্রধানদের শোষণ এবং অত্যাচারের শিকার হয়। নাম্বার 3, রাজস্বের উচ্চ হার। না, কৃষকের রাজস্বের পরিমাণ প্রতিনিয়ত বাড়তে থাকার ফলে তাদের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। আর 4 নম্বর হচ্ছে অত্যধিক কঠোরতা। এই ব্যবস্থায় সরকার অত্যধিক কঠোর অবস্থান নিলে বহু কৃষক তাদের জমি হারিয়ে ফেলে। একটি পরিসংখ্যান থেকে জানা যায় যে 1839 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দের মধ্যে 95,000 জমির মালিকানা হস্তান্তরিত হয়। রমেশচন্দ্র দত্ত বলেন যে দ্য সিস্টেম ব্রোক ডাউন আলটিমেটলি বাই রিজন অফ ইটস ওন হার্সনেস। অর্থাৎ মহলবাড়ি ব্যবস্থায় ধন সঞ্চয় অথবা মানুষের আর্থিক উন্নয়ন সম্ভব ছিল না। অতিরিক্ত কঠোরতায় ফলে এই ব্যবস্থা ভেঙে পড়ে।
রা এটা গেল মহলবাড়ি সিস্টেম। রায়তওয়ারি সিস্টেমটা একটু দেখি, রায়তওয়ারি ব্যবস্থাটা কি, না কোন কোন অঞ্চলে চালু ছিল, না ভারতের দক্ষিণে মাদ্রাজ প্রেসিডেন্সি কিছু অঞ্চল বাদে ও দক্ষিণ পশ্চিম অঞ্চলে ক্যাপ্টেন আলেকজান্ডার রিড ও স্যার টমাস মনরো এদের উদ্যোগে 1820 খ্রিস্টাব্দে রায়তওয়ারি ব্যবস্থা নামে এক ধরনের ভূমি ব্যবস্থা চালু হয়। টমাস মনরোকে এই ব্যবস্থার জনক বলা যায়। মনে রাখবে, রায়তওয়ারি ব্যবস্থার জনক হচ্ছেন টমাস মনরো। এর বৈশিষ্ট্যগুলো কি কি ছিল, না রায়তওয়ারি ব্যবস্থায় রায়তকে জমিতে স্থায়ী অধিকার না দিয়ে তাকে 30-40 বছরের দীর্ঘমেয়াদী শর্তে জমি বন্দোবস্ত দেওয়া হতো। এই ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলো কি ছিল, না এখানে নাম্বার 1 হচ্ছে মধ্যস্বত্বভোগীর অনুপস্থিতি। রায়তওয়ারি ব্যবস্থায় রাজস্ব আদায়ের বিষয়ে কৃষকের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। এক্ষেত্রে কৃষক ও সরকারের মাঝখানে কোনো জমিদার বা মধ্যস্বত্বভোগী ছিল না। কৃষকরা সরাসরি সরকারকেই রাজস্ব দিত। আর নাম্বার 2 কি হচ্ছে, জমির শ্রেণী বিভাগ। এই ব্যবস্থায় জমি জরিপ করে কৃষকদের জমির বন্দোবস্ত দেওয়া হয় এবং উৎপাদনের ভিত্তিতে জমিকে 9টি শ্রেণীতে বিভক্ত করা হয়। নাম্বার 3, জমির মালিকানা। এই ব্যবস্থায় কৃষকের হাতে জমির কোনো মালিকানা সত্ত্ব ছিল না, কৃষক শুধু জমি ভোগ করতে পারত, জমির সম্পূর্ণ মালিকানা ছিল সরকারের হাতে। নাম্বার 4, রাজস্বের হার। রায়তওয়ারি ব্যবস্থায় রাজস্বের হার খুব বেশি ছিল এবং সাধারণত 30 বছর পর পর এই হারের পরিবর্তন করা হতো। এই রায়তওয়ারি ব্যবস্থার কিছু কুফল আছে, সেই কুফলগুলো আমরা একটু আলোচনা করে নিই। কুফলগুলো কি কি, নাম্বার 1, সরকারি কর্মচারীদের অত্যাচার। না এই রায়তওয়ারি জমিদারি প্রথার অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করার উদ্দেশ্যে জমিদারি প্রথার অত্যাচার থেকে কৃষকদের রক্ষা করার উদ্দেশ্যে রায়তওয়ারি ব্যবস্থা চালু করা হয়। কিন্তু দেখা যাচ্ছে কৃষকরা জমিদারদের পরিবর্তে সরকারি কর্মচারীদের অত্যাচারের শিকার হয়। তারা রায়তের অস্থাবর সম্পত্তি ক্রয় করে কৃষককে জমি থেকে উচ্ছেদ করতে পারত। ঐতিহাসিক ডক্টর তারাচাঁদের মতে রায়তওয়ারি ব্যবস্থায় প্রজারা বহু জমিদারের পরিবর্তে এক বিরাট জমিদার বা সরকারের নিয়ন্ত্রণে আসে। নাম্বার 2 কুফলটা কি, রাজস্বের বিপুল হার। এই ব্যবস্থায় রাজস্বের হার অত্যন্ত বেশি ছিল। উৎপন্ন ফসলের শতকরা 45 থেকে 50 ভাগ রাজস্ব হিসেবে আদায় করা হতো। 45 থেকে 50 ভাগ। এই বিপুল পরিমাণ রাজস্ব পরিশোধের সামর্থ্য কৃষকদের ছিল না। আর নাম্বার 3 কুফল হচ্ছে কৃষকদের উচ্ছেদ। চিরস্থায়ী বন্দোবস্তের মতো স্থায়ী রাজস্বের হার রায়তওয়ারি ব্যবস্থায় ধার্য করা হয়নি। সরকার ইচ্ছে করলে 20 বা 30 বছর পর পর রাজস্বের হার বৃদ্ধি করতে পারত। কৃষক এই বাড়তি রাজস্ব না দিলে তাকে জমি থেকে উৎখাত করা হতো। এই এক কথায় এই ব্যবস্থায় কৃষকরা ভাড়াটিয়া পরিণত হয়। সরকার প্রকাশ্যে ঘোষণা করে যে সরকার রাজস্ব হিসেবে যা আদায় করে তা খাজনা বা ট্যাক্স নয়, ভাড়া, রেন্ট মাত্র। আর নাম্বার 4 কুফল হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের দুর্দশা। খরা, বন্যা বা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয়ে ফসলহানি ঘটলেও রাজস্ব প্রদানের হাত থেকে কৃষকরা অব্যাহতি পেত না। তাছাড়া কোম্পানি রায়তকে রূপোর মুদ্রায় রাজস্ব প্রদানের নির্দেশ দেয়। ফলে সরকারি রাজস্ব মেটাতে গিয়ে কৃষকরা মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিতে বাধ্য হয়। ঐতিহাসিক রমেশচন্দ্র দত্ত বলেছেন যে এই ব্যবস্থায় শোষণের তীব্রতা অনেক বেশি ছিল এবং চিরস্থায়ী বন্দোবস্তের চেয়ে তা অধিকতর ক্ষতিকর ছিল। জমির অস্থায়ী বন্দোবস্তই ছিল জনসাধারণের দারিদ্র্য ও দুর্ভিক্ষের প্রধান কারণ। তা এরপরে আমরা আলোচনা করব ভাইয়াতারি ব্যবস্থা ছোট্ট করে। বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব আমরা আলোচনা করলাম। এছাড়াও ব্রিটিশ সরকার 19বিংশ শতকে এই ভাইয়াচারি ব্যবস্থা চালু করে। তবে এই ব্যবস্থায় বিশেষ উল্লেখযোগ্য কিছু ছিল না। পাঞ্জাবে এই ভাইয়াচারি ব্যবস্থা চালু করা হয়। এই ব্যবস্থা অনুসারে রাজস্ব আদায়ের দায়িত্ব গ্রামেরই একজন ব্যক্তির হাতে প্রদান করা হতো এবং গ্রামের প্রত্যেক চাষির উপর পৃথক পৃথকভাবে রাজস্ব ধার্য করা হতো। এই ব্যবস্থায় কয়েক বছর পর পর রাজস্বের পরিমাণ বাড়ানো হতো। তা এই ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয়। ব্রিটিশ আমলে প্রবর্তিত বিভিন্ন ধরনের ভূমি রাজস্ব নীতি কৃষকদের জীবনে চরম সর্বনাশ ডেকে নিয়ে আসে। বাংলার সমাজ ও অর্থনীতিতে ভূমি রাজস্ব ব্যবস্থার গভীর প্রভাব পড়ে। বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থার ফলে ইংরেজ কোম্পানি অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ হয়েছে।
ভারতের অর্থনৈতিক কাঠামোর দ্রুত পরিবর্তন ঘটে ও এর ফলে কৃষকদের দুর্দশা আরও বৃদ্ধি পায়। যাই হোক, আজকের এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় আমরা আলোচনা এখানে শেষ করছি। দ্যাটস অল।